আমরা গতদিন অ্যাকোনাইটের যে ভিডিওটা আমি করেছিলাম, আমি পরবর্তীতে খেয়াল করলাম যে বেশ কয়েকটা লক্ষণ বা আরো কিছু বলতে আমার বাকি ছিল। যদিও একভাবে তো না দেখেই বলতে হয়, কিছু কিছু হয়তো বাদ যায়, যার কারণে সেটা পরবর্তীতে মনে পড়ে যে এইটা হয়তো বলা উচিত ছিল। তা আজকে আমি অ্যাকোনাইট পার্ট 2 হিসাবে এটা আমি পুনরায় বলবো, যদিও প্রথম থেকেই বলবো। তাহলে আমি বলেছিলাম যে অ্যাকোনাইট হচ্ছে কাঠ বিষ, এবং এই কাঠ বিষ হচ্ছে ভেজিটেবল কিংডম পাহাড়ে উৎপন্ন হয়। যারা রক্ত প্রদান এবং স্নায়ু প্রদান এবং বলিষ্ঠ চেহারা, যাদের হৃৎপিণ্ড কর্মঠ, সাধারণত তারাই অ্যাকোনাইট বিষে আক্রান্ত হয়। অ্যাকোনাইট বিষে বলতে ন্যাচারাল অ্যাকোনাইট বিষে আক্রান্ত হয়। আর এই আক্রান্ত হওয়ার পেছনে যে উত্তেজক কারণ থাকে সেটা আমরা লক্ষ্য করেছি যে শীতকালীন একটা ঠান্ডা শুষ্ক শীতল বাতাস আর একটা গ্রীষ্মকালীন গরম। এই শুষ্ক শীতল আবহাওয়ায় সাধারণত শ্বাসযন্ত্র, মূত্রযন্ত্র এবং স্নায়ুযন্ত্র আক্রান্ত হয়। আর গরমকালে গরমের দ্বারা যেটা আক্রান্ত হয় সেটা আমরা দেখেছি ডাইজেস্টিভ সিস্টেমটা বেশিরভাগই আক্রান্ত হয়। অ্যাকোনাইট এই সুস্থ আছে রুগীটা, হঠাৎ পেটের যন্ত্রণা, এই রুগীটা সুস্থ আছে, হঠাৎ তার শ্বাসকষ্ট, এইরকম রোগটা হঠাৎ আক্রমণ করে এবং নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। অ্যাকোনাইটের রোগ আরোগ্য হওয়ার পরে তার আর কোনো জেদ থাকে না, মানে ক্রনিক অবস্থায় পরিবর্তিত হয় না। এটা আমাদের মনে রাখতে হবে। যদি বারবার বারবার করে ঘুরে আসে তাহলে আমাদের পেশেন্ট যে অ্যাকোনাইটের নয়, সেটা আমাদের মনে রাখতে হবে। এইবার অ্যাকোনাইটের আক্রান্ত স্থান যেমন আমি বললাম, এছাড়াও নার্ভ সিস্টেম, ব্লাড, নিউকাস মেমব্রেন, রক্তাম্বু, এইরকম যন্ত্রগুলি, আমাদের অর্গানগুলি বা অর্গানের মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অর্গানগুলি থাকে, সেই জায়গাগুলি বেশিরভাগই আক্রান্ত হয়। এই আক্রান্ত হওয়ার পরে রোগীর মধ্যে কি লক্ষ্য করা যায় আমি পুনরায় বলছি, তার কারণ সত্য বারবার শুনলে আশা করি ভালো লাগবে, ছাড়া খারাপ লাগবে না। হঠাৎ আক্রমণ হওয়ার পরে রোগীর মধ্যে যন্ত্রণার একটা প্রাবল্য ভাব থাকে, মানে প্রচন্ড কষ্ট থাকে, আর অস্থিরতা থাকে, ছটপটানি থাকে, মৃত্যু ভয় থাকে, আর একটা জল পিপাসা থাকে। দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ বাদে বাদে বলছি না, প্রচুর পরিমাণে জল পিপাসা থাকে। তাই ভয়, উদ্বিগ্ন ভাব এবং ভয়, এটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করব। এবং এছাড়া লক্ষ্য করব যদি প্রদাহিক কোনো রোগ হয়, টনসিলাইটিস, পেটের যন্ত্রণা, বা কোনো অর্গানে হয়তো ইনফ্লামেশন হয়ে গেছে, তাই সেখানে সেই রোগীর ক্ষেত্রে কিন্তু একটা টেম্পারেচার পাবো, একটা জ্বর পাবো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইবার দেখা যায় আমাদের ট্রিট দ্য পেশেন্ট হিসাবে আমরা যদি গণ্য করি, তাহলে আমি গতদিনও যেমন বলেছিলাম আজকেও বলবো, সর্বরোগের মধ্যে আমি খুঁজে দেখবো যে অ্যাকোনাইটের চিত্র তার মধ্যে উদ্ভাসিত আছে কিনা। যদিও এই ধরনের তরুণ রোগে বা এই ধরনের ওষুধের ক্ষেত্রে রোগীর মধ্যে রোগ লক্ষণগুলি বেশিরভাগই প্রকাশিত থাকে। দেখা গেল ঠান্ডা দ্বারা আক্রান্ত হওয়ার পরে তার প্রস্রাব বন্ধ, শুষ্ক শীতল ঠান্ডা দ্বারা আক্রান্ত হওয়ার পরে প্রস্রাব বন্ধ, শুষ্ক শীতল বাতাসে মোটরসাইকেল চেপে আসার পরে তার প্রবল মাথার যন্ত্রণা, বা শুষ্ক শীতল বাতাসে ঘুরে আসার পরে তার হয়তো অন্যান্য কোনো স্নায়ুর যন্ত্রণা শুরু হলো। আমরা খেয়াল করব যদি যন্ত্রণার প্রচন্ড প্রাবল্য থাকে, অস্থিরতা থাকে, ছটপটানি থাকে, এবং তার মধ্যে মরে যাব এইরকম একটা টেন্ডেন্সি কাজ করতে থাকে, তাহলে আমরা ভাবতে পারবো যে পেশেন্টটা নিশ্চয়ই অ্যাকোনাইট। আমাদের মায়েদের মধ্যে একটা লক্ষণ কখনো কখনো কোনো মায়েদের মধ্যে আমরা পাই, যেটা আমি বহুদিন বলিনি, আমি বলছি। গর্ভ অবস্থায় কিছু কিছু মায়েদের মনের মধ্যে একটা সংখ্যা অর্থাৎ ভয় সৃষ্টি হয়। এবার মনে হয় আমার এই গর্ভ আর আমার দ্বারা প্রসব করা সম্ভব হবে না, মনে হয় এই গর্ভে প্রসব করতে গিয়ে আমি মরে যাব। আমার মধ্যে
এই মানে রুগীর মধ্যে এরকম ধরনের একটা মৃত্যু ভয় কাজ করে, আমি মনে আর বাঁচবো না, এই গর্ভ প্রসব করতে গিয়ে আমি মারা যাব। এই মতো ক্ষেত্রে যদি রুগীর মধ্যে আমরা এমন লক্ষণ পাই, অ্যাকোনাইট একটু উচ্চ শক্তি অর্থাৎ 200 বা 1000 যদি আমরা কয়েকটা ডোজ অর্থাৎ 2-3 বার যদি আমরা খাওয়াতে পারি, তাই এই ধরনের ভয় কিন্তু তার থেকে চলে যায় এবং সে তখন বলবে না না আমি সুন্দরভাবে সন্তান প্রসব করতে পারবো। এছাড়া শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রেও আমাদের কিন্তু অ্যাকোনাইট একটা সুন্দর কাজ করে। এইবার আমরা লক্ষ্য করব যে আর কি কি রোগে সাধারণত ব্যবহার হয়। শ্বাসকষ্ট, বক্ষযন্ত্র আক্রমণ হলে, কাশি, টনসিলাইটিস, চক্ষু প্রদাহ, কানের যন্ত্রণা, এটা আমরা কিন্তু লক্ষ্য করব। কিন্তু আমরা বারবার করে বলছি, খেয়াল করে রাখবা, অ্যাকোনাইটের রোগীর ইনফ্লামেটরি অবস্থা থাকতে পারে, অর্থাৎ ইনফ্লামেশন থাকতে পারে, অর্থাৎ এক্সুডেশন, রেডনেস, টেন্ডারনেস, পেন, এডিমা, এটা আসতে পারে, কিন্তু পাস ফরমেশন কখনো হয় না। আমরা খেয়াল করব যে রোগীর ইনফ্লামেশন যেখানে হয়েছে, প্রদাহ যেখানে হয়েছে, সেখানে কি অবস্থা আছে, এটা আমাদের দেখা কর্তব্য। রুগীকে অবজার্ভ করা এবং রুগীর কেস রেকর্ড করা এবং তারপরে ভেবে নেওয়া যে আমার রুগী কি চাইছে, অ্যাকোনাইট চাইছে না ব্লেড না চাইছে, অর্থাৎ প্রকারান্তরে সে কি কি লক্ষণ আমাদের কাছে প্রকাশ করছে। যদি আমরা এমন বুঝতে পারি তাহলে আমরা অ্যাকোনাইট দেব। এছাড়া আমাদের আর কিন্তু আরো বলবো, অ্যাকোনাইটের যে পিকুলিয়ারিটি সেটা কিন্তু আর একটা আছে। আমি মানসিক লক্ষণ যেটা বলেছি, এছাড়া আর একটা পিকুলিয়ারিটি আছে। প্রদাহিত অবস্থায় আমি একটু আগে বললাম জ্বর হয়, একটা টেম্পারেচার থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার তোমরা খেয়াল করবা, শীত অবস্থায় সে ঠান্ডা চাই আর উত্তাপ অবস্থায় সে গরম চাই। এটা কিন্তু একদম বিষাদিশ অবস্থা, বিষাদিশ অর্থাৎ একটা অদ্ভুত ব্যাপার। সাধারণত মানুষের যদি উত্তাপ যুক্ত দেহ হয় তাহলে সে ঠান্ডা চায়, আর ঠান্ডা অবস্থায় সে গরম চায়, কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত। এটা একটা পিকুলিয়ার সিমটমস, এটা আমরা খেয়াল করব। আর কখনো কখনো আমরা অ্যাকোনাইটের বললাম ভয়, অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় আমরা লক্ষ্য করি, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এর মধ্যে কখনো কখনো মানসিক অবসাদ আসে এবং মানসিক অবসাদটা এই অস্থিরতা ছটফটানির সাথে পর্যায়ক্রমিক হয়। এই দেখা গেল মানসিক অস্থিরতা হচ্ছে, কিছুক্ষণের জন্য অবসাদ হয়ে গেল, আবার একটু পরে অস্থিরতা শুরু হলো, আবার কিছুক্ষণ পর অবসাদ হয়ে গেল। আমাদের মেট্রিয়ামেডিকাগুলি যদি সুন্দর করে পড়া থাকে তাহলে আমরা এই জিনিসগুলি কিন্তু আমাদের মনের মধ্যে উদয় হবে। শোনো, 10 মিনিট বা 5 মিনিটের ভিডিওতে আমি একটা ওষুধের কতখানি বলতে পারবো, তবে মূল যে মুখবন্ধ বা মূল যে লক্ষণগুলি, মূল যে ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলি, মডালিটিসগুলি, পিকুলিয়ারিটিগুলি, এগুলি দিয়ে আমি তোমাদের সামনে একটা চিত্র বর্ণনা করতে পারবো। কিন্তু জেমস টাইলার কেন্ট বা অন্যান্য মেডিসিনের মধ্যে যেভাবে বিস্তারিত ব্যাখ্যা করা আছে, এই বিস্তারিত ব্যাখ্যা কিন্তু যদিও কিছুটা করা সম্ভব, কিন্তু স্বল্প সময় ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যায় না, যেটা আমি পড়ানোর সময় বলি। সাধারণত আমি 7টা থেকে সকাল পড়ানো শুরু করি, 10টা 10:30 পর্যন্ত পড়াই। মেট্রিয়ামেডিকা, অর্গানন, প্র্যাকটিস অফ মেডিসিন, কম্পারেটিভ, এক একদিন এক এক রকম পড়াই। তো যখন যেটা ধরা হয় তখন সেটা অনেকটা সময় নিয়ে পড়ানো হয়। এরকম একটা মেডিসিন পড়ানো শুরু করলে দেখা গেলো 1 ঘন্টা কেটে গেল, কিন্তু 1 ঘন্টা যেখানে লেকচার দেওয়া যায় সেখানে ভিডিওর মাধ্যমে যদি আমার 1 ঘন্টা হয়ে যায় তাহলে আর আমার ভিডিও আর কেউ দেখবে না। যাই হোক, আমি আশা করি আমার ভিডিওটা তোমরা লক্ষ্য করো আর ভালো ভালো মেট্রিয়ামেডিকাটাও তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবা আমার এই মেট্রিয়ামেডিকার বক্তব্য রূপ ভিতের উপরে দাঁড়িয়ে তোমাদের আরো বড় বড় অট্টালিকা করা সম্ভব হবে। ঠিক আছে, থাক।